বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান, গণরাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে, এরপরই আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে আমেরিকার আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর $29 মিলিয়ন তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেটগুলোর গভর্নরদের সাথে এক অধিবেশনে দেয়া ভাষণে সেখানে ট্রাম্প বলেছেন $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউই শোনেনি। $29 মিলিয়ন তারা চেক পেয়েছেন, কল্পনা করতে পারেন। ট্রাম্প বলেন তোমার একটা ছোট প্রতিষ্ঠান আছে, এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পায়, আর তারপর হঠাৎ আমেরিকার সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যায়। ওই প্রতিষ্ঠানে মাত্র 2জন লোক কাজ করে, 2জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে। এ সময় ট্রাম্প আরও বলেন ভোটার উপস্থিতির জন্য আমার বন্ধু নরেন্দ্র মোদী ও ভারতের কাছে $21 মিলিয়ন যাচ্ছে। আমরা ভারতে ভোটার উপস্থিতির জন্য $21 মিলিয়ন দিচ্ছি, আমাদের কি হবে? আমিও চাই ভোটার উপস্থিতি। এগুলো সব ট্রাম্পের মন্তব্য। এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে বলা হয়েছে USAID ও DFIDর অর্থায়নে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় রাজনৈতিক দলগুলোর সক্ষমতা তৈরি এবং রাজনৈতিক সহিংসতা কমানোর পাশাপাশি দল ও সংগঠকদের মধ্যে সম্পর্ক জোরদার করতে কাজ করে, এবং এই প্রকল্পের মেয়াদ ছিল 2017 থেকে 2024 সাল। আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে USAID বাংলাদেশের রোহিঙ্গা সহায়তা ছাড়া বাকি সব কার্যক্রম 3 মাসের জন্য গুটিয়ে নেয়। বাংলাদেশের প্রায় 327টি বেসরকারি উন্নয়ন সংস্থার অর্থাৎ NGOর 10,000 কর্মী বেকার হয়ে পড়েছেন। হঠাৎ চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন তারা। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ একাধিক সহায়তা কার্যক্রম ঝুঁকিতে রয়েছে। NGO বিষয়ক ব্যুরো সূত্র জানায় বাংলাদেশের 274টি NGO বিভিন্ন দেশ থেকে তহবিল পেয়ে থাকে। এর মধ্যে USAIDর ফান্ড পেত 87টি NGO। এসব ডোনার এজেন্সির মাধ্যমে দেশে প্রায় 240টি NGOর প্রকল্প পরিচালিত হতো। সেই হিসাবে 327টি NGO USAIDর ফান্ড স্থগিত হয়েছে। NGO সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এই যে 327টি NGOর USAIDর ফান্ডে 10,000-এর বেশি কর্মী সরাসরি চাকরি করতেন, যাদের সবাই বেকার হয়েছেন, এমন দেখতে পাচ্ছি আমরা একটা প্রতিবেদনে। এর পরবর্তী যে তথ্যটি আমি একটু তুলে ধরবো তা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় সারা দেশে বাংলাদেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে ভারত কি ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন, এমন একটি প্রতিবেদন করেছে BBC বাংলা। এবং অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী BBC বাংলাকে তাদের ধারণার কথা জানান। তারা মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা মামলা, বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না, এবং ভারত তাদের স্বার্থেই এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। বাংলাদেশে অবস্থানরত নাম প্রকাশ অনিচ্ছুক মধ্যম সারির একজন নেতা মনে করেন ভারত এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার কথায় ভারতের স্বার্থ এখানে জড়িত, ভারত অবশ্যই কিছু একটা করবে। আমার তো মনে হয় ভারত ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে, তারা কাজ শুরু করেছে। এক্ষেত্রে ভারত আমেরিকা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে এগোবে মনে হচ্ছে। হতে পারে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক চাপ বাড়ানো হবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারে বলেছিলেন ওই ব্যক্তি। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে সংস্কার ইস্যুতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করতে চায় অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্চ মাসের শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন লিখিত কপি এরই মধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে প্রতিবেদন পর্যালোচনা করে এবং নিজেদের মধ্যে আলাপের পরই তারা মতামত জানাবেন।
বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা জানতে পেরেছে যে তারা এখন এসব প্রতিবেদন পর্যালোচনা করছে, এরপর কমিশনের সাথে তাদের বৈঠক হবে, তখন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে নিজেদের অবস্থান তারা তুলে ধরবে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, দ্রুতই দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করবেন তার আশা নির্ধারিত সময়ের আগেই এই কমিশন তাদের কাজ শেষ করতে পারবে। আগামী মাসের মাঝামাঝি দলগুলো ও জোটের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাদা আলাদা বৈঠক শুরু করতে পারবে। এরপর সবশেষ আরেকটি তথ্য একটু ছোট করে তুলে ধরি, তা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সূচক ক্রমে উপরে উঠে যাচ্ছে। পাড়া মহল্লার গলিপথ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্র এখন ছিনতাই আতঙ্ক ভর করছে। সন্ধ্যা নামলেই চারদিকে ছিনতাই ডাকাতির আতঙ্কে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পায়। রাজধানীতে শত শত মানুষের সামনে রামদা দিয়ে রিকশা আরোহীর ওপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটছে। বাসের মধ্যে কেউ এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না। ডাকাতি করবে, সর্বস্ব লুট করা ছাড়াও ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটছে এবং প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ধরনের অপরাধের চিত্র বাড়ছে। তবে এত পুলিশ থাকার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত অবনতি হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। এই ছিল কিছু তথ্য, আমি আমাদের দুজন আলোচকের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটু আসি ডক্টর সুলতান মাহমুদ, আপনার কাছে আসি শুরু করে। আমি যে তথ্যটি একদম শেষে দিচ্ছিলাম এই ব্যাপারে যদি একটু ছোট করে বলেন, এই যে প্রশ্নটি যে এত পুলিশ, এত আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, প্রশাসন সবাই, কিন্তু যেটি দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশে সার্বিকভাবে নিরাপত্তাহীনতা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সাধারণ মানুষ এতে অনেকেই ক্ষুব্ধ। তারা প্রশ্ন করছেন যে কেন এমনটা হচ্ছে। ডক্টর সুলতান মাহমুদ, কি বলবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, এগুলোর মধ্যে সবগুলো বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। তবে যে বিষয়টি আপনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে সারা দেশেই ছিনতাই, লুটতরাজ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেটা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা। আমরা জানি যে এই গত বেশ কিছুদিন থেকে বলা যেতে পারে যে জুলাই আগস্টের যে চেতনা ছিল মানুষের মনে যে আমরা রাষ্ট্র একটি নতুন পরিকাঠামোর মধ্যে দিয়ে এগোবে, রাষ্ট্রের যে বৈষম্যহীন এবং শান্তি প্রিয় একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে, কিন্তু আমরা সেই প্রত্যাশার জায়গা থেকে সম্পূর্ণ বিপরীত একটি অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের প্রত্যেকের যে অবস্থাটা দাঁড়াইছে এমন যে আমরা এখন আস্থা করতে পারছি না যে যখন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় অথবা আমরা নিজেরা আঘাতপ্রাপ্ত হচ্ছি, তখন থানায় গেলে বা পুলিশের কাছে গেলে সেটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু অভিযোগ আমরা সেখানে করতে পারবো কিনা, এরকম একটা আশঙ্কা আমাদের তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ এত পরিমাণে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশে থাকা সত্ত্বেও তাদের মধ্যে কাগজে কলমে সক্রিয়তা দেখানো সত্ত্বেও তারা কিন্তু প্রকৃতপক্ষে নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে। তার মূল কারণ হচ্ছে জুলাই এবং আগস্টের সময় যে তাদের উপর একটা বলা যেতে পারে ইন জেনারেল তাদের উপর একটা আক্রমণ হয়েছিল, যেটি আসলে আমরা সবাই জানি এবং সবাই এই বিষয় নিয়ে কথা বলেওছি বিভিন্ন ভাবে। সেই জায়গা থেকে তারা কাগজে কলমে বলছে যে আমরা সক্রিয়, কিন্তু তারা মন থেকে অনেকেই তাদের সহযোদ্ধাদের উপর আক্রমণ, তাদের সহযোদ্ধাদের ভূমিকা, তাদের সহযোদ্ধাদের অবস্থান, সেই অবস্থানকে মাথায় নিয়ে কিন্তু তারা এবং এটাও সত্য যে পুলিশের একটা বিরাট অংশ এবং আপনারা খেয়াল করছেন যে প্রশাসনের একটা বিরাট অংশ যাদেরকে বাধ্যতামূলক অবসর এবং যাদেরকে নানাভাবে হয়রানি এবং নানাভাবে অপদস্থ করার ব্যবস্থা করা হয়েছে। এটা এই সরকারের কাছ থেকে, অর্থাৎ আমরা অপেক্ষাকৃত একটি নিরপেক্ষ সরকার, যে সরকারটি আমরা অবশ্যই কোনো রাজনৈতিক সরকার মনে করি না এবং এটি কোনো রাজনৈতিক সরকার নয়। তো সেই সরকারের কাছ থেকে যখন আমরা একটি রিফরমেশনের প্রত্যাশা করি, যে একটি রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ বা সকল কিছু যখন আইন শৃঙ্খলা বাহিনী রিফরমেশনের জায়গায় যাবে, তখন কাউকে বাধ্যতামূলক অবসর দেওয়া অথবা কাউকে একদম চাকরিচ্যুত করে দেওয়া, কাউকে স্যাক করা, কাউকে অবদমন করা, এই বিষয়গুলোর ফলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের ক্ষোভ এবং এক ধরনের উদ্বেগ রয়েছে, যার ফলে তারা কোন ভূমিকায় গেলে তাদের জন্য তাদের পক্ষে যাবে অথবা কোন ভূমিকা হলে তাদের জন্য তাদের বিপক্ষে যাবে, এই ব্যাপারটি কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা এবং এক ধরনের বলা যেতে পারে যে তাদের মধ্যে একটা অসুবিধার পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ এই যে লুটতরাজ, ছিনতাই
বা বিভিন্ন ধরনের অপহরণ, বাস বাসে বাসে আক্রমণ, বাসে নারী ধর্ষণ, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং আমরা আমরা এই কয়েকদিন আগে যে ঢাকা রাজশাহী রুটের একটি বাসে একটি ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আমরা শুনলাম যে বাস কিন্তু বাসের যাত্রীরা থানায় যাওয়ার পরেও কিন্তু সেখানে মামলা বা এই বিষয়গুলো হয় নাই। আবার আজকে আমি নিউজ দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম কোনো নারী ধর্ষণের ঘটনা বাসে ঘটে নাই। তাহলে আমরা আসলে কোন জায়গাকে ট্রাস্ট করব? আমরা পুলিশকে ট্রাস্ট করব, না পুলিশের বক্তব্যকে ট্রাস্ট করব, নাকি সাধারণ জনগণ যে ধরনের কথা বলছে মিডিয়ার সামনে সেগুলোকে আমরা ট্রাস্ট করব? এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যার ফলে আমাদের জনগণের মনে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের অবস্থান, সেই জায়গাটিকে পরিষ্কার নিজেরাই করতে পারছে না, এবং নিজেরা করতে না পারার কারণে কিন্তু সারা দেশে পরিস্থিতি একটু ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। ডক্টর সুলতান মাহমুদ, জি আমি আসবো আপনার কাছে অন্য একটি প্রসঙ্গ নিয়ে। আমি একই বিষয় সৈয়দুলটি আপনার কাছে আসি, আমি একটু তথ্য যোগ করি। সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেছেন 5ই আগস্ট পরবর্তী সময় লুট হওয়া 14 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, এবং অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রায় 460টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে, এবং এর মধ্যেও কিন্তু বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে অস্ত্র, গোলাবারুদ এগুলো লুটপাট হয়েছে। এই যে অবস্থা, এই ভঙ্গুর অবস্থার থেকে, যেমনটা ডক্টর সুলতান মাহমুদ বলছিলেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্যরা যে ঘুরে দাঁড়াবে অথবা তারা যে সক্রিয়ভাবে কাজ করবে, তারা আসলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তারা কিভাবে কাজ করবে তাদেরকে ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে অথবা হচ্ছে তাদের আরো শক্তিশালী করার জন্য, স্ট্রেনথেন করার জন্য। সৈয়দ লিটু। জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে, সেই সঙ্গে শুভেচ্ছা সহ আলোচক ঢাবির আম, অন্যতম মানে গুরুত্বপূর্ণ শিক্ষক জনাব ডক্টর সেকার আহমেদ স্যারকে। আহ, বিষয়টা মানে আসলে তো বহুল আলোচিত। বাস্তবে মানে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে তার চাইতে গুরুত্বপূর্ণ কি, গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানে প্রশাসনটাকে কিন্তু মানে প্রশাসনটা কিন্তু ভেঙে গেছিল একদমই। প্রশাসনটা ভেঙে যাবার পরে প্রশাসনটাকে জোড়া লাগাবার যে কাজটা, সেই কাজটা করবার সুযোগটা তৈরি করা হয় নাই এইভাবে, যে প্রথমত পুলিশের মনোবলটাকে তৈরি করতে দেওয়া হয় নাই। আমি ওই দিকে যাচ্ছি না যে তাদের যে অত্যাচার অত্যাচার হয়েছে সেগুলো না, মানে যে জায়গাটা দরকার ছিল যে মানে মানে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বের জন্য আপনাকে কিছু ক্ষমতাও দিতে হয়। আপনার সেই মানে ইয়েটা যদি না থাকে, ক্ষমতাটা যদি না থাকে, আপনি ক্ষমতা প্রয়োগ করতে যাবেন না। অর্থাৎ দেখেন, যারা আন্দোলনে ছিল এই ছেলে মেয়েগুলা, বিশেষ করে যারা তরুণরা তো এমনিতেই একটু আবেগ পড়া বা আবেগী থাকে, তারা একটু উত্তেজনা তাদের মধ্যে বেশি কাজ করে। তো তাদেরকে কিন্তু ওই উত্তেজনার জায়গা থেকে ফেরত তো আনা হয়নি, বরং তাদের মধ্যে এমন একটি মেসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে খুব মানে প্রকাশ্যেই, যে আহ, তারা সবকিছুর ঊর্ধ্বে, তারা আইনের ঊর্ধ্বে, তারা যেহেতু এরকম একটা আন্দোলন করেছে, আন্দোলন সফল করেছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এবং সেইটার জন্য মানে তাদেরকে সেই চিন্তাটাকে আরো মজবুত করবার জন্য মানে ভাবে যে মবগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ মানে বেসামরিক পর্যায়ে, সাধারণ পর্যায়ের ছেলেপেলেরা যে যে ধরনের মানে প্রশাসনের প্রতি যে ধরনের খবরদারি করেছে, যে ধরনের প্রশাসন যে ধরনের কাজ করার কথা, তারা নিজ দায়িত্বে নিয়ে সেই কাজগুলো যেভাবে করেছে, এতে করে এই আন্দোলনে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে, বিশেষত যারা কি বলে ইয়ে ছিল, তরুণ ছেলেপেলে ছিল, তারা তাদের মধ্যে কাছে এই মেসেজটাই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে আমরা যা ইচ্ছে তা করতে পারি, প্রশাসন আমাদের কাছে কিছুই না। মানে প্রশাসনকে তো বরং, পুলিশকে তো আমরা বরং, তো তারা তো আমার চাইতে শক্তিশালী না। তো এই মেসেজটা যাবার কারণে আসলে মানে মানে পুলিশ আর এদের কাছে গিয়ে ঘেঁষতে পারে, বা এদের অপরাধগুলোকে এদেরকে বুঝতে দেওয়া, অথবা অপরাধ করলে এদেরকে ধরতে যাওয়া, এই জায়গাটাতে পুলিশ আর পৌঁছাতে পারেনি। আরেকটা ঘটনা হচ্ছে যে প্রশাসন কিন্তু শুধুমাত্র এভাবে কাজ করে না, যে কোথাও একটা ঘটনা ঘটলো, একটা অপরাধ ঘটলো, সেই অপরাধীকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে বের করলো। আসলে পুলিশের একটা নিয়ম থাকে, তারা তাদের কাছে বিভিন্ন সোর্স থাকে, তাদের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত থাকে।
প্রত্যেক এলাকায় যে এলাকায় যে ধরনের অপরাধ সংঘটিত হয় সেই এলাকায় কারা কোন ধরনের অপরাধী সেই কোনো নির্দিষ্ট এলাকায় এই সব ধরনের তথ্য কিন্তু পুলিশের কাছে থাকে। যে মানে একটু ছিনতাই ধরনের কাজ কারা করে, ডাকাতি কারা করে, খুন খারাপি এই ধরনের কাজ কারা করে, এইরকম সব ধরনের তথ্য তাদের কাছে থাকে। যেখান থেকে যে কোনো একটা অপরাধ হবার পরে একটা মামলা হলে বা পুলিশের কাছে গেলেই তারা তাদের সেই অভিজ্ঞতা থেকে অথবা তাদের সেই কি বলে তার তথ্য উপাত্ত থেকে তারা সেই নির্দিষ্ট একটা শ্রেণীকে টার্গেট করে খুব দ্রুত সেই লোকগুলোকে সেই অপরাধীকে চিহ্নিত করবার চেষ্টা করে এবং তারা সফল হয়। কিন্তু এই প্রশাসনিক মানে শুধু ইয়ে না, মানে কর্মকর্তা কর্মচারীদের মনোবল ভেঙে যাওয়ার ব্যাপার না, প্রশাসনের এই কাঠামোটাও ভেঙে গিয়েছে। এই তথ্য উপাত্ত তাদের কাছে এই যে তাদের যে কাজের যে পদ্ধতি এই সবকিছু ভেঙে যাবার কারণে মানে তাদের এখন মানে কাজ করতে চাইলেও তারা কাজ করতে পারছে না। প্রথমত তাদের কাছে সেই তথ্য উপাত্ত, তারপরে তাদের সেই সিস্টেমটা ভেঙে নেই। আর তারা পরে হচ্ছে যে তারা সেই করবার সাহসটাও পাচ্ছেন না, যেহেতু এই অপ্রশাসনিক লোকগুলা সাধারণ পর্যায়ের মানুষেরা যারা এই আন্দোলন করেছেন বলে নিজেদেরকে দাবি করছেন অথবা যারা সত্যি আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা সেই মানে পুলিশকে সেই সুযোগটাকে, প্রশাসনকে বিশেষত সেই সুযোগটা দিচ্ছেন না। তারা তাদের নিজেদের কাছে একটা শক্তি তৈরি করে রেখেছেন, যেটা প্রশাসনকে সেই জায়গাতে গেলে এত তাদের সঙ্গে বিরোধ হতে পারে এরকম একটি আশঙ্কা থেকে তারা এই কাজগুলো করতে পারছে না। আর সেই সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে যাচ্ছে, খুবই স্বাভাবিক, কারণ তারা তো সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগটা তৈরি হয়ে গিয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই এখন অস্থিরতা এবং সর্বত্র এই অপরাধীদের অভয়ারণ্য তৈরি হয়ে গিয়েছে গোটা বাংলাদেশ। তারা নিরবচ্ছিন্ন ভাবে অন্যায়গুলো করতে পারছে, কারণ তাদেরকে ধরতে তো যাচ্ছেই না, তাদেরকে ধরতে মানে একে তো ধরতে যাচ্ছে না এই ভয়ে, আর দ্বিতীয় হচ্ছে তাদের কাছে যেহেতু তাদের সিস্টেমটা ভেঙে গিয়েছে, তথ্যপত্র গুলা নাই, তারা তাদেরকে খুঁজেও পাচ্ছে না, ধরতেও পারছে না। তো সব মিলে তারা আগের চাইতে অনেক বেশি নিরাপদ এই অপরাধীরা, যে কারণে তাদেরকে এখন ধরাটা খুবই কঠিন হবে এবং এটা ক্রমশ বাড়তেই থাকবে যদি একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা না যায়। অর্থাৎ একটি নির্বাচন, মানে মূল কথা হলো নির্বাচন দিয়ে একটি মানে পরিপূর্ণ সরকার ব্যবস্থা না আসলে, অর্থাৎ প্রশাসনটাকে সব ধরনের আতঙ্ক থেকে, ভয় থেকে অথবা এই যে সিস্টেম ভেঙে যাওয়া এই জায়গা থেকে বের করে এনে পুরো একটা মানে পদ্ধতির মধ্যে না নিয়ে আসতে পারলে এই জায়গাটা রিপেয়ার হবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে মুখে বলে শুধু বেশি করে পুলিশ দিয়ে অথবা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কারণ সেই পরিস্থিতিটাকে তৈরি করা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ। জি, আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে একটি বিরতি নিতে হবে সৈয়দ লিটু, বিরতি থেকে ফিরে আমরা আলোচনা করব। ডক্টর সুলতান মাহমুদ আপনিও সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আমরা যেমনটি দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে ইউএসএআইডির যে $29 মিলিয়ন তহবিল, এটি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন বিষয়টি। আপনার কাছে বিষয়টি কি মনে হয়েছে, বিশ্লেষণ আপনার কাছে অথবা আপনার পর্যালোচনা কি? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই মুহূর্তে খুবই আমাদের মধ্যে একটি উদ্বিগ্নতা কাজ করছে এই জন্য যে আমাদের বাংলাদেশ নিয়ে একটি বিশ্বের শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ইতিমধ্যে কথা বলেছেন এবং গত শুক্রবার তাদের গুরুত্বপূর্ণ মিটিংয়ে যে বাংলাদেশের দৃশ্যপট, রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের বা দৃশ্যপটকে শক্তিশালী করতে যে ফান্ডের বিষয়টি নিয়ে কথা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা কিছুটা এই মুহূর্তে প্রাথমিক তথ্য আসার ফলে আমরা যে ভাবে উদ্বিগ্নতা পাচ্ছি যে একটি রাষ্ট্রের এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে এত বড় একটি ফান্ড যে প্রতিষ্ঠানে মাত্র 2 জন কর্মী কাজ করেন। তো এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হই এই জন্য যে একটি রাষ্ট্র ব্যবস্থা, এটি সার্বভৌম রাষ্ট্র, সেই সার্বভৌম রাষ্ট্রের একটি রাজনৈতিক দল ব্যবস্থা অথবা একটি রাজনৈতিক পরিকাঠামোকে
কিভাবে ষড়যন্ত্রমূলক অবস্থায় নিয়ে যাওয়া যায়, অথবা কিভাবে একটি রাষ্ট্রকে ভিন্ন খাতে ডিপ স্টেটের ভূমিকার মধ্য দিয়ে একটা পরিকল্পনা নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা নিশ্চয়ই কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশ শুধু এই মুহূর্তের জন্য না, বাংলাদেশ যে একটি 54 বছরের একটি রাষ্ট্র বা 53 বছরের একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিন্তু রাষ্ট্রের কাঠামো নিয়ে একটি প্রশ্ন উঠে যায় যে সেই রকম একটি রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা থাকলে যে অন্য একটি রাষ্ট্র অর্থনৈতিক সাপোর্ট দিয়ে সেই রাষ্ট্রের মধ্যে একটি একটি ভিন্ন ধরনের প্রবণতা তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে আমরা কিন্তু দেখলাম অলরেডি মিডিয়াতে কিন্তু এর নামও চলে আসছে যে কারা এটা পেয়েছে, কিভাবে পেয়েছে। হয়তো মূলধারা মিডিয়াতে আমরা পাইনি এখনো, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা অনেক ফেসবুক শর্ট বা বিভিন্ন বিষয় আমরা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছি যে কারা কারা এটার সঙ্গে যুক্ত। তো আমি যেটা মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটি প্রেসিডেন্ট যিনি এই বিষয়টি নিয়ে বারবার কথা বলছেন, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের মানে সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের অবস্থা নিয়ে কিন্তু আমাদের একটু সংকট বা শঙ্কিত হওয়ার সুযোগ তো রয়েছে। এই জন্য রয়েছে যেহেতু আমাদের এখন নির্বাচনী কোনো রোডম্যাপ এখন আমাদের সামনে আসে নাই। আমরা চাই যে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কিভাবে কত দ্রুত আসবে, এবং তার ভিত্তিতে কিন্তু ডিপেন্ড করে যে রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা বা স্থিতিশীল কাঠামো কিরকম হতে পারে। যখন এই বিষয়টা নিয়ে যখন আবার নতুন কোনো ষড়যন্ত্র, আবার নতুন কোনো পরিকল্পনা তৈরি হতে পারে, তখন কিন্তু নিশ্চয়ই আমাদের বাংলাদেশের কাছে একটা 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 সংকট তৈরি হবে, এই জন্য যে বাংলাদেশ ধীরে ধীরে আরো খারাপ দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ এটার সঙ্গে আরো অনেকে যুক্ত হয়ে যাবে, আরো অনেক অনেক রাজনৈতিক শক্তি সমূহ যুক্ত হয়ে যাবে, রাজনৈতিক বিষয়গুলো যুক্ত হয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প যেহেতু তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায় বাংলাদেশকে সরাসরি মেনশন করে এই বিষয়টা সামনে নিয়ে আসছে, সেহেতু কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটি বর্তমান সময়ে একটা বিশেষ একটি টার্গেট সারা পৃথিবীতে। তো এই টার্গেটের জায়গায় আমরা কিভাবে এটাকে কতটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, কতটা আমরা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারি, সেই বিষয়টা বর্তমান সরকারকে ভেবে দেখতে হবে। এই জন্য ভাবতে হবে, কারণ আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের কিন্তু দীর্ঘদিনের একটা প্রত্যাশা রয়েছে, দীর্ঘদিনের চাওয়া রয়েছে যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এখন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে গিয়ে যদি এর মধ্যে সময়টা বেশি ডিলে হয়ে যায়, অথবা রাজনৈতিক ডামাডোল, আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু একটা বলা যেতে পারে রাজনৈতিক দৃশ্যপটের বাইরে রয়েছে, বাইরে থেকে কিন্তু তারা এক ধরনের ক্রিয়া কার্যক্রমের মধ্যে রয়েছে যে তারা কিভাবে আবার অনুপ্রবেশ করবে, কিভাবে তারা আবার রাজনীতিতে আসবে। তো তারাও কিন্তু একটা একটা মানে নেপথ্যের একটা শক্তি হিসেবে কাজ করছে। তাদেরকে যেমন খুব সহজে বাদ দেওয়া যাচ্ছে না, আবার একটি সুন্দর অবাধ নির্বাচন হওয়ার জন্য তাদেরকে বাদ দেওয়া যাচ্ছে না। তো কাজেই এই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য এবং বাংলাদেশের যে বিগত জুলাই আগস্টের যে আন্দোলন, সার্বিকভাবে এই সার্বিক প্রক্রিয়াটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট শঙ্কা এবং সংকটের পরিবেশ তৈরি হতে পারে। তো এই জন্য আমি মনে করবো বর্তমান সরকারকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে একটি নির্বাচনী রোডম্যাপের দিকে এগিয়ে যাওয়া, যাতে করে আবার নতুন কোনো কিছু, নতুন ষড়যন্ত্র, নতুন কোনো পরিকাঠামো তৈরি না হয়। আর আমরা ইতিমধ্যে কিন্তু খেয়াল করছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু একটা ডক্টর সুলতান টানাপোড়েন মাহমুদ, তৈরি এই হয়েছে। জায়গাটাতে আসবো। আমি একটু সৈয়দ লিটুর কাছে যেতে চাই, একই বিষয়। সৈয়দ লিটু, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন, যেমনটা ডক্টর সুলতান মাহমুদ বলছিলেন। জি, আমারও ধন্যবাদ আপনাকে। দেখেন, একটু মজা করেই বলি যে এই যে $29 মিলিয়ন, ইটস হিউজ মানি। এটা যদি মানে রেমিটেন্স হিসাবে আসতো তাহলে তো মনে হয় বাংলাদেশের জন্য বেশ ভালোই হতো। তো এখান থেকে মানে অনেকগুলো মানে ভয়ের ঘটনা কিন্তু ঘটে গেল। প্রথম কথা হলো যে এই যে অস্বাভাবিক পরিমাণ টাকা বাংলাদেশে আসছে, এইটা ধরেন প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা আমরা আসলে মানে প্রায় সবাই অনুমান করতে পেরেছি যে এই আন্দোলনে আমরা দেখেছি যে মানে প্রচুর টাকা ছোট বাচ্চাদের থেকে শুরু করে মানে সেই বিভিন্ন পর্যায়ের বা রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলগুলো পর্যন্ত সবার কাছে আমরা প্রচুর টাকা ওই সময় মানে অনুমান করতে পেরেছি। তো বিদেশ থেকে যে হিউজ টাকা আসছে এটা তো আমরা জানি, এবং সেটা যে মানে আমেরিকায় ছিল সেই পক্ষটা, সেটাও আমরা বুঝতাম, হয়তো কখনো বলেছি, এখন বলিনি। এখন হয়তো ট্রাম্পের মানে কথার প্রসঙ্গ ধরে আলোচনার সুযোগটা পেয়েছি। কিন্তু এইসব তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেটা হয়, বা এইসব গরিব দেশগুলোতে যেটা হয়, আসলে রেজিম চেঞ্জের এই রাজনীতিগুলা এইভাবেই হয়। মানে দুটো পক্ষ দিয়েই তারা এই কাজগুলো করায়। একটা হয় এনজিও,
যা যা সব সাহায্য সংস্থা, তাদের পক্ষে যেসব সাহায্য সংস্থা এইসব দেশগুলোতে কাজ করে তাদের মধ্যে দিয়ে, আর হয় হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে দিয়ে, যারা মানে অন্যান্য বড় বড় দেশগুলোর পক্ষে দেশে বা অন্য ছোট দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করেন। তাদের এই দুটো পক্ষ দিয়েই আসলে এইসব বড় বড় দেশগুলো তাদের অর্থনৈতিক মানে কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন। এটা আসলে আমরা সবাই জানি। আর এই যে দেখেন, আমরা ওই যে বলতাম না যে ডক্টর ইউনূস সাহেব কি ইয়ে ছাড়া, মানে এনজিও লোক ছাড়া আর কাউকে চেনেন না, পুরো পরিষদটাকে এনজিও দিয়ে ঘিরে ফেলেছেন। আসলে তো এটা তার ছাড়া তার কোনো পথও নাই, কারণ এই কাজটা তো হয়েছে এই এনজিও দের মধ্যে দিয়ে। তাদের আমেরিকান যে সাহায্য সংস্থা, যে ইউএসএআইডি যে তাদের প্রধান ইয়ে, তাদের মধ্যে দিয়েই তারা এই কাজগুলো করেছেন। আমরা দেখেছি যখন এইসব আলোচনার জন্য আমেরিকানরা এই আন্দোলনের শুরুর সময় বা কাছাকাছি সময় যখন আসতেন, তখন কোন কোন ছোট ছোট দলগুলোর সঙ্গে কথা বলেছেন, যাদের তখন ইয়েও ছিল না, কি বলে, এই যে তাদের নিবন্ধনও ছিল না, তারপরেও বিএনপির চাইতেও বেশি গুরুত্ব দিয়ে কাদের সঙ্গে বেশি কথা বলেছেন। তারপরে কোন কোন মানে সংগঠনের যারা শুধুমাত্র আমরা মুখ চিনি সেই সব লোকদের সঙ্গে বেশি কথা বলেছেন, কাদের সঙ্গে কথা বলেছেন, কাদের সঙ্গে আলোচনা করেছেন ওই সময়, তারা কতটা প্রাসঙ্গিক ছিলেন ওই সময় আন্দোলনের জন্য, তা তো আমরা দেখেছি, তাই না? তো আমরা এগুলো জানতাম, কিন্তু এখন এই মানে ট্রাম্পের এই প্রসঙ্গটি আনার কারণে আমরা আলোচনার সুযোগটা পেয়েছি। তো এই যে জায়গাটা দেখেন এখানে, মানে মানে এই যে টাকাগুলো, আমি যদি এই আলোচনাগুলো যেহেতু সবাই করছেন, আমি যদি এই আলোচনাটা পাশে রেখে অন্য আলোচনাও করি, যে এই পরিমাণ টাকা ভিন্নভাবে, অর্থাৎ যেহেতু এগুলো মানে কাউকে না জানিয়ে দেওয়া হয়েছে, এই টাকাগুলো যেহেতু এগুলো গোপনে দেওয়ার বিষয় ছিল, তাহলে এই টাকাগুলো কিন্তু ঢুকেছে অন্যায় পথে, অবৈধভাবে। তো আমি অর্থনীতিবিদ না, কিন্তু এটুকু তো বুঝি যে মানে বিদেশি টাকা বা অতিরিক্ত টাকা যদি মানে ব্যাংকের মাধ্যমে অথবা কোনো সরকারি কোনো মাধ্যম দিয়ে না ঢোকে, সেই টাকাগুলো যে দেশের টাকার সঙ্গে মিলে সেটা যে মানে ভয়াবহ রকমের এক ধরনের ইমব্যালেন্স তৈরি করে, সেটা যে আমাদের ব্যবসা বাণিজ্যে, সেটা যে আমাদের দ্রব্য মূল্যে, আমাদের রিজার্ভ, সব জায়গাতে যে একটা ইমব্যালেন্স তৈরি করে, এটা তো আমরা জানি। তো সেই জায়গাটা কিন্তু খুব প্রচন্ড ভাবে তৈরি হয়ে গেল। এই এই টাকাগুলো কিন্তু মানুষের কাছেই আছে, এবং কিন্তু এই টাকাগুলোর কোনো হিসাব নাই, কারণ যেহেতু এই টাকাগুলো কোনো ন্যায্য পথে আসে নাই, এবং এগুলো জানানোও যাবে না যে কারা কাদের কাছে আসছে, কিভাবে আসছে। তো এই টাকাগুলো কিন্তু অবৈধ টাকা, এবং এই অবৈধ টাকাগুলো বিভিন্ন জনের কাছে এই টাকাগুলো কিন্তু আছে। এই টাকাগুলোর এখন কি হবে? মানে অর্থনীতিতে এইটার এইটার মানে খারাপ যে ইয়েটা পড়বে, প্রভাবটা পড়বে, সেটা কিভাবে ইয়ে হবে, এর প্রতিকার কি হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনার খুব বড় একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। এই যে আমাদের এই মানে টাকা যে আসছে, এই যে অন্যায় আসছে, এই রাজনীতির বাইরেও অর্থনীতিতে কিন্তু এটার প্রভাব অস্বাভাবিক, মানে ক্ষতিকর। তো সেই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন অর্থনীতিটা সেই জায়গাটা ভাববেন যে এই টাকাগুলো মানে কিভাবে ব্যবহার হবে, এই টাকাগুলো কিভাবে সরকারের কাছে আসবে, অথবা সরকার এগুলো হিসাবগুলো কি করে করবে, এটা একটা দিক। আর জিনিসটা হচ্ছে যে দেখেন, আমাদের এই যে মানে কয়েকটা দল, আমি খুব নির্দিষ্ট করে দুটো কথা বলি আশরাফ ভাই, যে দেখেন, জামাত ইসলাম অথবা এবি পার্টি পরবর্তীতে যে তাদেরই আসলে একটি সংগঠন, এই দলগুলো কিন্তু রাজনীতি করে এনজিও ভিত্তিক। এটা কিন্তু মানে আপনি একটু খেয়াল করলেই দেখবেন, এইসব দলের বড় বড় নেতাদের দেখবেন কোনো না কোনো ভাবে মানে আপনার মিডল ইস্টের বিভিন্ন সংগঠনের ছোট ছোট এনজিও এরা পরিচালনা করে। এরা কিন্তু সবাই এনজিও সংগঠন, এরা সেই টাকা দিয়েই কিন্তু এদের দল চালায়। এবং বিভিন্ন ভাবে এই যে ধরেন জামাত ইসলাম তো প্রকাশ্যেই বলে, শিবির তো প্রকাশ্যেই বলে যে তারা মানে ছাত্রলীগের নানা রকম পদ কিনে, যুবলীগের পদ কিনে, আওয়ামী লীগের পদ কিনে দেশে রাজনীতি করেছেন। তো এই পদগুলো কিনতে তো কোটি কোটি টাকা খরচ হয়েছে। তো সেই টাকাগুলো তারা কোথা থেকে পেয়েছে? এই টাকাগুলো এইভাবেই অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে আসছে। হ্যাঁ, তাদের দেশের যে ব্যবসা বাণিজ্য গুলো ছিল একটা পর্যায়ে, তো আওয়ামী লীগ তো সেই ব্যবসাগুলোকে দখলে নিয়ে গিয়েছিল, এবং সে দখলে নিয়ে নষ্ট করেছে। তারা যা অন্যায় করেছে সেগুলো নিয়ে কোনো কথা হবে না, কিন্তু এই যে অন্যায্য টাকাগুলো তারা সারা বছর এনেছে, এই যে অন্যায্য ভাবে পদ কেনা, রাজনীতি করা, এই যে তারপরে ধরেন এই যে ধরেন এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে এই যে প্রধান যে শক্তি, প্রধান যে মানে হয়তো কূটনৈতিক শক্তিটা তো জামাতে ইসলাম, কিন্তু যে মানে সাংগঠনিক শক্তি, বিশেষত যে কি বলবো, যে মানে পেশি শক্তির যে সংগঠনটা হিজবুত তাহরির,
তাদের তো মানে তারা তো প্রধান নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনগুলোতে। তো তাদের এই নেতৃত্ব দিতে গিয়ে এই যে বিভিন্ন মানে কি বলে রাজনৈতিক বিদেশি রাজনৈতিক সংগঠনগুলোকে পক্ষে রাখতে হয়েছে। তো তারা কেউই তো বিনা পয়সায় কাজ করেনি, এইসব প্রতিষ্ঠানগুলোকে তাদেরকেও টাকা দিতে হয়েছে। আবার কোন কোন প্রতিষ্ঠান আমেরিকার হয়ে বিশেষ করে আমেরিকা যখন মানে ভারতকে অসন্তুষ্ট করতে চাইলো না, যখন তারা দায়িত্বটাকে মানে পাকিস্তানের উপরে দিল, তখন পাকিস্তান আবার তাদের বিভিন্ন সংগঠনকে বাংলাদেশের এই আন্দোলন দেখভাল করার দায়িত্বটা দিল। তো যদিও এই আন্দোলনের সব মানে সেন্টিমেন্ট কিন্তু আছে, আমি এখানে বিতর্কিত মানে না হয় আমার বক্তব্যটা শুনে একটু বলে রাখি। আসলে সাধারণ মানুষের কিন্তু অস্বাভাবিক রকমের মানে ইয়ে ছিল, আমাদের সবারই কিন্তু সমর্থন ছিল এই আন্দোলনে। কারণ একটি পর্যায়ে ছাত্রদের উপরে যে অন্যায়টা করা হয়েছে, প্রশাসন যে অবিচারগুলো করেছে, সেগুলোর বিপক্ষে জনমত তৈরি হয়েছিল এবং সাধারণ মানুষ সেই সেন্টিমেন্টই আসলে ছিল, একটা সেন্টিমেন্টই ছিল এই আন্দোলনের নেতৃত্ব। এই আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছিলেন তাদেরকে মানুষ তখনও চিনত না। সবাই ছাত্রদের উপরে হামলা হলো, কোনো অন্যায় হলো কেন, মানে একটি দাবির বিপক্ষে আলোচনা না করে কেন আঘাত করা হলো, সেই সেন্টিমেন্টের জন্য সব মানুষ আন্দোলনে যোগ দিয়েছিল এবং এইখানে যেটা ছিল সেন্টিমেন্ট। তো সেটা আরেকটা প্রসঙ্গ। তো যে কথাটা বলছিলাম, এই যে এই দলগুলো যেভাবে বাইরের থেকে টাকা আনে এবং সেই টাকাগুলোর কিন্তু ব্যবহারগুলো এই দেশে মানে খুবই অস্বচ্ছ। কারণ এই টাকাগুলো কিন্তু কোনো মানে সুনির্দিষ্ট বা নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু আসে না, কোনো সরকারি জি বা নিয়মে সৈয়দ কিন্তু লিটু, আসে না। এটা খুবই স্বাভাবিক। জি তো আপনাকে ধন্যবাদ। সেই জি সেই জায়গায় কিন্তু কিন্তু মানে খুব বড় কিছু সমস্যা কিন্তু তৈরি হলো, যেটা আমাদের অর্থনীতিতে খুব মানে বড় রকমের মানে ক্ষতিকর দিক বয়ে আনবে। আমি রাজনীতির বিষয়টা আসলে কমই বললাম, কারণ স্যার তো রাজনীতির দিকটা বলেছেনই। তো আসলে এই এই জায়গাগুলো সবচাইতে বেশি ক্ষতিকর হয়ে গেল। আর আমরা জানলাম যে আমেরিকার কথা আমরা বলতাম সবসময় যে আমেরিকা এখানে একটি বাংলা বসন্তের পরিকল্পনা করছে, যেটা যেটা দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছিলাম। তো সেটা তো সফল হয়েছে, কিন্তু সেটা সফল করবার জন্য সরকার সুযোগ করে দিয়েছে। তো আসলে আমাদের এই যে এখন যে অর্থনৈতিক ক্ষতিটা হলো, এই যে তারপরে যে কি বলে অস্ত্র লুটের কথা যেগুলো বলছিলেন, সেটা তো খুবই ভয়াবহ। অর্থাৎ মানে এই অস্ত্রগুলো এখন আনবে কি করে? মানে ব্যাপারটা হলো এরকম যে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন একটা অন্যায় করবার জন্য, এখন আপনি যদি আমাকে বলেন যে থেমে যাও, আমি তো শুনবো না। কারণ এটা তো এক ধরনের মানে নেশা। কারণ আপনি সৈয়দ যখন লিটু, আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি জি ক্ষমতা যদি পেয়ে গেছি, যদি শেষ এখন সেই করতেন আমি ক্ষমতা একটি প্রয়োগ করে ভিন্ন আপনি কিছু প্রসঙ্গে লাভ দিব যেতাম। না, এটা তো হয় না। তো এখন আপনি কি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই অস্ত্র লুট হবে, এগুলো বা কিছু বাইরে চলে গেছে, কিছু ভিন্ন পথে বিক্রি হয়ে গেছে, কিছু কিছু যায় যে এমন জি হাতে সৈয়দ চলে লিটু, গেছে আপনাকে ধন্যবাদ। যেগুলো আমি আবারও আসবো আপনার কাছে। যন্ত্রদের হাতে চলে গেছে, আপনি এখন আর এগুলো উদ্ধার করতে পারবেন না। জি আমি আবারও আসবো নিশ্চয়ই আপনার কাছে, সময় পেলে। ডক্টর সুলতান মাহমুদ, আমি একটু আসি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমরা যেরকম আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে বিবিসি বাংলার একটি প্রতিবেদন, ভারত কিছু একটা করবে এই ভরসায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রয়েছেন। যে প্রতিবেদনটিতে যে তথ্যগুলো দিচ্ছিলাম, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ডক্টর সুলতান মাহমুদ? হ্যাঁ, এরকম একটি বিষয়ে বেশ কিছুদিন থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে প্রকাশ করছেন, এটা আমি নিজেও খেয়াল করেছি। তো তারা চায় যে ভারত, যেহেতু তাদের প্রধান দলের প্রধান শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং নরেন্দ্র মোদী নানা নানা দৃষ্টিভঙ্গি থেকে বা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, নানা দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের বলা যেতে পারে আওয়ামী লীগের একটা অবস্থান গ্রহণ করেছে এবং শেখ হাসিনা সেখানে আছেন। এবং এই সব প্রেক্ষাপট থেকে তারা এবং ধারণা করা হয় যে শেখ হাসিনাকে যেহেতু একটি নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও ভারত তাকে আশ্রয় দিচ্ছে এবং এগুলো বিবেচনা করে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বিশেষ বৈঠক, এই সব কিছু বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা মনে করেন যে ভারত বিশেষ কোনো পদ্ধতি প্রয়োগ করে, কূটনৈতিক পদ্ধতি অথবা বিশেষ কোনো শক্তি প্রয়োগ করে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করে দিতে পারে। এ কথা একেবারে অস্বীকার করার মতো কোনো পরিবেশ নয়। ভারত একটি বিশ্বের বুকে একটি শক্তিধর রাষ্ট্র এবং ভারত বলা যেতে পারে নানা দিক থেকে বাংলাদেশের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি রাজনৈতিক সরকারের অবসান ঘটার মধ্য দিয়ে সম্পর্কটার কিছুটা ছেদ ঘটেছে। তো এই ছেদ ঘটার মধ্য দিয়ে
ভারত এবং বাংলাদেশের যে একটি অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটার কিছুটা ঘাটতিও দেখা গেছে। এবং ভারতের ব্যবসায়িক স্বার্থ এবং বাংলাদেশের ব্যবসায়িক স্বার্থ, বাংলাদেশের নাগরিকদের কিছু সুযোগ সুবিধা, ভারতের কিছু সুযোগ সুবিধা, এই জায়গাগুলো যখন ছেদ ঘটেছে তখন কিন্তু ভারতের হয়তো কিছুটা, বিশেষ করে ভারতের মিডিয়ার একটা প্রচার বা অপপ্রচার যাই বলেন না কেন, সেই বিষয়গুলো নিয়ে একটি বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে একটা বিষয় তৈরি হয়েছে যে যে কোনো ভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন বা পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভারত ভূমিকা রাখবে। কারণ যেহেতু প্রেক্ষাপটে যে বিষয়গুলো বললাম যে ভারতের স্বার্থ এখানে রয়েছে, এবং যদি সেটি এমন হতো যে নির্বাচনটি খুব দ্রুত হয়ে যেত, তাহলে কিন্তু ভারতের এই চিন্তার আর সুযোগ থাকার অবকাশ থাকতো না। এই জন্য থাকতো না, বা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরও সেরকম চিন্তার অবকাশ থাকতো না। কিন্তু যত লেন্দি হবে, যত প্রক্রিয়াটা ঢিলেঢালা হবে, ততই কিন্তু ভারতের যেমন কিছু অর্থনৈতিক ক্ষতি, কূটনৈতিক সম্পর্কের ক্ষতি, যেহেতু দক্ষিণ এশিয়া একটি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ হাব এবং বাংলাদেশ একটি উর্বর ডেভেলপড জায়গা। তো এই জায়গাকে ভারত কোনোভাবে হাতছাড়া করতে চায় না, কারণ যেহেতু পাকিস্তান এবং ভারতের একটি টানাপোড়েন রয়েছে, এর মধ্যে চায়না একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং ভারত, চায়না এবং পাকিস্তানের সম্পর্ক বিবেচনা করতে গেলে ভারতের কিন্তু একটি বিশেষ দৃষ্টিভঙ্গি এখানে কাজ করে, যে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে কিভাবে রাখা যায়, অথবা তাদের সঙ্গে সখ্যতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রাটা কিভাবে সুন্দর সুষ্ঠু রাখা যায়, সেটি কিন্তু ভারতের লক্ষ্য রয়েছে। এবং ভারতের ওই লক্ষ্যকে বাস্তবায়ন করতে গেলে ভারত মনে করে এবং আওয়ামী লীগও মনে করে যে আওয়ামী লীগের পক্ষেই সেটি বাস্তবায়নের জন্য সুযোগ তৈরি করার বেশি সম্ভাবনা থাকবে, আওয়ামী লীগের মাধ্যমে সম্ভব থাকবে সেটি। এবং যেহেতু দীর্ঘ 15-16 বছর আওয়ামী লীগ একটানা ক্ষমতা ছিল এবং ভারতের সঙ্গে ভারতের নরেন্দ্র মোদীরও ক্ষমতায় এই তৃতীয় টার্ম চলছে, এই সবকিছু মিলাই একটি সম্পর্কের দৃঢ়তা গড়ে উঠেছে। যে দৃঢ়তা নতুন কোনো শক্তি ব্যবস্থা, অর্থাৎ তারা মনে করছে যে এখানে যদি আবার অন্য এমন কোনো শক্তি তৈরি হয় যেটি তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সুযোগ তৈরি করতে পারে, অথবা তারা যেটাকে বাংলাদেশে মাইনরিটি হিসেবে বিবেচনা করে তাদের উপর আঘাত আসতে পারে, এরকম কোন শক্তির যাতে উদ্ভব না ঘটে বা উদ্ভব ঘটতে না পারে, সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন মনে করে যে ভারত কিছু করে দেবে, এমনও মনে করে, আমি পরোক্ষভাবে অনেক নেতাকর্মীর সঙ্গে বিভিন্ন কথা বলে, সাইড লাইনে কথা বলে শুনেছি এইরকম, যে তারা মনে করে যে ভারত আক্রমণও চালিয়ে দিতে পারে। কারণ আমরা দেখেছি যে সীমান্তে নানাভাবে টানাপোড়েন হয়েছে, সীমান্তে নানাভাবে উত্তেজনা তৈরি হয়েছে। ইভেন কিছুদিন আমরা দেখলাম যে বাংলাদেশের নাগরিকরাও ভারতকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং ভারতও কিভাবে বাংলাদেশকে উস্কে দেওয়া যায়। আর খুব স্বাভাবিক সেন্সে এটি খুব বিবেচিত বিষয় যে ভারত একটি বড় রাষ্ট্র, আমরা একটি ছোট রাষ্ট্র, কিন্তু আমাদের মনে রাখতে হবে, সকলকে, ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং ভারতও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে কোনো অন্যায় হস্তক্ষেপ কেউ কাউকে না করি, কিন্তু আমরা চাই যে এটি রাজনৈতিক সেটেলমেন্ট যথাযথভাবে হোক, এবং সেই যথাযথভাবে হওয়ার ক্ষেত্রে যেমন ভারত মনে করছে পাকিস্তান এবং চায়না ফ্যাক্টরকে মাথায় নিয়ে ভারতের প্রাইম মিনিস্টার কিন্তু নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই সম্পর্কটা বজায় রেখে কার্যক্রমে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, কিভাবে কূটনৈতিক ভাবে সফল করা যায়, একটি সুন্দর সুষ্ঠু দিকে নিয়ে যাওয়া যায়, সেই দিকে তারা কিন্তু এগোচ্ছে। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। সৈয়দ লিটু, আমাদের হাতে সময় একদম শেষ। আজকে আর আপনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারলাম না। নিশ্চয়ই অন্য কোনো দিন আরো অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। দুজনই ভালো থাকবেন। আমাদের দর্শক আবারও আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন আশা করি। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।